গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজন। আজ শুনবেন উপন্যাসটির অষ্টম ও শেষ পর্ব। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানানুপুর। গোবিন্দলাল ক্রমশ সুস্থ হয়ে উঠছিল। সুরঙ্গমা দুবেলা তার মাথার পাশে বসে থাকে। জোর করে তাকে নিয়ে আসতে হয় নাওয়া খাওয়ার জন্য। একদিন বিকেলে হাসপাতালে গিয়ে স্বপ্না দেখতে পেল দুজনে কোনো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে হাসছে। স্বপ্না বলল, যাক বাবা, তোমাদের আকাশ থেকে শেষ পর্যন্ত মেঘ সরে গেল তাহলে। গোবিন্দলাল বলল, ভাগ্যিস অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। সুরঙ্গমা বলল, চুপ করো, আর একটু হলেই তো ডিভোর্স করতে হতো না, নতুন করে বিয়ে করার লাইসেন্স পেয়ে যেতে। আমি আবার বিয়ে করব বলে কাউকে বলেছি? সুরঙ্গমার মুখ ভার হলো। তাহলে তো আর কোনো আফসোস নেই। সেখানে দেখা করতে এসেছিল অঞ্জনা। গোবিন্দলালের দুর্ঘটনার খবর শুনে তার মনে হয়েছিল আশাটা কর্তব্য। সুরঙ্গমা তার হাত ধরল। যার দেখা পেতে এসেছো ভাই, সে তো এখানে নেই, তিনি ডিউটি দিচ্ছেন আরেক জায়গায়। মানে? অঞ্জনা ভান করল। তুমি কি জানো বাবা মারা গিয়েছেন? মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। এখন যদিও আগের থেকে ভালো, তবু ডাক্তাররা আশা দেয়নি। দাদা ওখানে। কোথায়? কার্ডিওলজি ডিপার্টমেন্টে। খানিকক্ষণ কর্তব্য করে কাজ আছে বলে অঞ্জনা বেরিয়ে গেল। গোবিন্দলালের বেড থেকে আড়ালে সরে এসে সুরঙ্গমা বলল, এই হলো অঞ্জনা। হোমা, আলাপ করিয়ে দিলে না কেন? স্বপ্না অবাক। ইচ্ছে করেই, যাতে তুমি ওকে ভালো করে জরিপ করতে পারো। কেমন দেখলে? রীতিমতো সুন্দরী। দাদার সঙ্গে মানাবে না? সেটা তোমার দাদার উপর নির্ভর করছে। হাজার হোক আমার ভাসুর হন তো, আমি সব কথা বলতে পারি না। স্বপ্না হাসল। এই শোনো, ও রাজি হয়েছে। সুরঙ্গমা গদগদ। কিসে? স্বপ্না মুখ ফেরালো। অপারেশনে। একসময়ও চেয়েছিল, আমি রাজি হইনি। এখন আমি চেয়েছি, ও আপত্তি করেছে। আচ্ছা বলো তো, কি এমন বয়স আমার? এর চেয়ে বেশি বয়সেও অনেকের বাচ্চা হয়। সিজার করে নিলেই তো চুকে যাবে, রিস্ক থাকবে না। কত বলেছি, মানিনি। এখন বাবুর মতো হয়েছে, বলছে এখনই করে নাও, আমি হাসপাতালে থাকতে থাকতে। বাহ, বেশ তো। আমি একা যাব না, লজ্জা করে। তুমি আমার সঙ্গে যাবে? ঠিক আছে, তবে তোমার বাবার কাজটা আগে হয়ে যাক। বাবার কাজ? ততদিনে হয়তো ওকে ছেড়ে দেবে, তখন? আচ্ছা দেখছি। দেখছি না, কাল সকালে চলে এসো প্লিজ। একটা ছোট্ট অপারেশন, একদিন লাগবে এখানে থাকতে। তারপর 3 দিনে রেস্ট নিলে ফিট হয়ে যাব। ততদিনে নিশ্চয় ওকে ছাড়বে না। আর শোনো, এ কথা কাউকে বলবে না, তোমার বরকেও না। দিদিকে? হুম, মেজ বৌদির পেটে কথা থাকে না, কমাস বাদে একেবারে চমক দেব। সুরঙ্গমা মিষ্টি করে হাসল। গলায় কাছা, মুখে কদিন না কামানো দাড়ি নিয়ে হাসপাতালের সামনের লনে বসেছিল শুদ্ধদেব। ডাক্তার পরামর্শ দিয়েছেন এখনই মনোরমাকে বুদ্ধদেবের মৃত্যু সংবাদ না জানাতে। 3 ভাইয়ের কাউকে দেখলেই তিনি বুঝতে পারবেন বলে ওরা কেউ মনোরমার সামনে যাচ্ছে না। সুদেব অবশ্য বাড়ি থেকে বের হচ্ছে না। বাসুদেব দুবেলা এসে বাইরে থেকে খোঁজ নিয়ে যাচ্ছে। হাসপাতালে বেশিরভাগ সময় থাকছে শুদ্ধদেব। গতরাত থেকে আর জাগতে হচ্ছে না, এই যা। মনোরমার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। অক্সিজেন খুলে দিয়েছে,
কিন্তু স্যালাইন চলছে। ওকে ইন্টেন্সিভ থেকে বের করে জেনারেল বেডে এখনও নিয়ে যায়নি ডাক্তার। আধা ইন্টেন্সিভ গোছের জায়গায় রাখা হয়েছে পরীক্ষা করার জন্য। দুবেলা সর্বাণী যাচ্ছে তার কাছে। রোজ বিকেলে সুরমা আসছে। সুরমার স্বামী দেবব্রত জামিন পেয়েছে, যদিও তাকে তার অফিসে আপাতত সাসপেন্ড করেছে। বোধহয় এই কারণেই দেবব্রত এখানে আসতে লজ্জা পাচ্ছে। বুদ্ধদেবের শেষ কাজের সময় অবশ্য শ্মশানে গিয়ে একপাশে দাঁড়িয়েছিল, কারোর সঙ্গে কথা বলেনি। সুরমা একেবারে ছেলে মানুষের মতো কেঁদেছিল সেদিন। মনোরমা এখনো সুস্থ নন বলেই ছেলেদের তার কাছে না আসার কারণ জানতে চাইছেন না। জানতে চাইলে সর্বাণীকে বলা হয়েছে গোবিন্দলালের অসুস্থতার কথা বলতে। তার জন্য খুব ছুটোছুটি করতে হচ্ছে সবাইকে। শুদ্ধদেব একটু উদাসীনভাবে তার বাবার কথা ভাবছিল। মানুষটা আত্মহত্যা করল। মা মারা যাবেই ধরে নিয়ে আর পৃথিবীতে থাকতে চাইল না। একেই বলে ভালোবাসা? সর্বাণী বা স্বপ্না যদি মারা যায়, তাহলে কি বাসুদেব বা সুদেব আত্মহত্যা করবে? কখনো না। বুদ্ধদেবের মনে তাকে নিয়ে একটু আক্ষেপ ছিল প্রথম দিকে। স্কুলে পড়ানো নিয়েই থেকে গেল, অন্য লাইনে গিয়ে উন্নতি করার চেষ্টা করল না। এই ছিল আফসোসের কারণ। পরে বিয়ে থা না করায় ও সম্পর্কে একটু বোধহয় দুর্বল হয়েছিলেন। ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন স্কিমে টাকা জমানোর ব্যবস্থা উনিই করে দিয়েছিলেন। আজ মানুষটা নেই। পৃথিবীর কোথাও ওকে খুঁজে পাওয়া যাবে না। বুকের ভেতর একটা শক্ত অনুভূতি শুদ্ধদেবকে কাহিল করে তুলছিল। এই সময় সে দেখতে পেল অঞ্জনাকে। লম্বা ছিপছিপে অঞ্জনা হেঁটে আসছে। হাঁটার সময় ওর শরীরে দোলা লাগে। অনেকে ওকে দেখছে, কিন্তু ওর নজর কারো দিকে নেই। পাশের বাড়ির ভাড়াটে বউয়ের চেয়ে অঞ্জনার ফিগার ঢের ভালো। প্রায় জন্মদিনের পোশাকে ভাড়াটে বউকে দেখেছে শুদ্ধদেব। আজ মনে মনে অঞ্জনাকে সেই অবস্থায় নিয়ে যেতে চাইতেই শুনতে পেল, ওখানে বসে কেন? খুব লজ্জা পেল শুদ্ধদেব। নিজেকে এখন নোংরা বলে মনে হচ্ছিল। তার দাড়ি না কামানো মুখে অপরাধী ভাব ফুটে উঠল। চেষ্টা করেও হাসতে পারল না সে। আর ততক্ষণে অঞ্জনা তার সামনে এসে দাঁড়িয়েছে। সে উঠতে চেষ্টা করতেই অঞ্জনা বলল, আপনি বসুন। বলে অঞ্জনা তার পাশে বসে পড়ল। গোবিন্দলালদার খবর পেয়ে দেখতে গিয়েছিলাম, তখনই সব জানলাম। আপনার মা এখন কেমন আছেন? আন্তরিক গলায় জিজ্ঞাসা করল অঞ্জনা। আগের থেকে ভালো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল শুদ্ধদেব। আপনি আমাকে জানাতে পারতেন। কি? ও, এরকম মারাত্মক ব্যাপার হয়ে গেলে মানুষ বন্ধু বান্ধবদের পাশে চায়। অবশ্য আপনি আমাকে বন্ধু বলে মনে করেন কি না তার উপর নির্ভর করছে। অঞ্জনা মুখ ফেরালো। না, তা কেন, নিশ্চয়ই করি। শুদ্ধদেব বাবু, বলুন। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে কি আপনার খুব খারাপ লাগে? একই কথা বলছেন? তাহলে আমার সঙ্গে কথা বলছেন আর ওইদিকে তাকিয়ে আছেন কেন? না, মানে আমি এখানে এসে আপনাকে বিব্রত করছি না? না না, আপনি আসে আমার খুব ভালো লাগছে। সত্যি সত্যি। আসলে কথা বলার সময় আমার সব গুলিয়ে যায়। তাই? আপনি স্কুলে পড়ান, কথা বলায় তো ভালো অভ্যেস থাকা উচিত। সেটা ছাত্রদের সঙ্গে, বন্ধুর সঙ্গে নয়। ঠিক আছে, এবার থেকে মুখের দিকে তাকিয়ে কথা বলবেন। আপনি ভেতরে যাবেন না? না, এই অবস্থায় দেখলেই মা বুঝে যাবেন বাবা নেই। এখনও ওকে বলা হয়নি। ডাক্তার নিষেধ করেছেন বলতে। আমার ভাইয়ের বউ ভেতরে গেছে। আমি ওকে একবার দেখে আসতে পারি? নিশ্চয়ই।
শুদ্ধদেবের কাছে আরেকটি ভিজিটার্স পাস ছিল। সেটা অঞ্জনাকে দিয়ে সে বুঝিয়ে দিল কিভাবে কোথায় যেতে হবে। অঞ্জনা চলে গেল হাসপাতালের ভেতরে। হঠাৎ এক ধরনের ভালো লাগায় আপ্লুত হলো শুদ্ধদেব। এই যে এখানে অঞ্জনার আশা, মাকে দেখতে যাওয়া, বুঝিয়ে দিচ্ছে ওর মন বেশ নরম। শুদ্ধদেবকে ভালো না লাগলে কখনো এসব করতো না। এরকম মেয়েকে সারা জীবন পাশে পেলে তার আর কোনো কিছুই চাওয়ার থাকবে না। অঞ্জনা তার পাশে শুয়ে ঘুমোচ্ছে, ভোরবেলায় তার ঘরে হাঁটছে, বিকেলে অফিস থেকে সোজা তার কাছেই চলে আসছে। এই কল্পনা করে অত্যন্ত পুলকিত হয়ে গেল শুদ্ধদেব। মিনিট কুড়ি পরে শুদ্ধদেব দেখল সর্বাণী আর অঞ্জনা কথা বলতে বলতে বেরিয়ে আসছে। এর মধ্যে দুজনের আলাপ হয়ে গেল। সর্বাণী হাসছে, অঞ্জনাও। শুদ্ধদেব উঠে এগিয়ে গেল। সর্বাণী বলল, দাদা, মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। মা মানে কথা বলছেন? সামান্য, তবে সব বুঝতে পারছেন। মনে হয় বেশি দিন আপনাদের না যাওয়া ঠেকিয়ে রাখতে পারবো না। আমি অবশ্য বলেছি অ্যাক্সিডেন্টের পেশেন্টের কথা। সর্বাণী বলল, ডাক্তারের সাথে আজ কথা বলে দেখি। ডাক্তার তো আসবে 7টা নাগাদ। হ্যাঁ, তাহলে আমি চলি। আসি ভাই, একদিন আসুন আমাদের ওখানে। সর্বাণী অঞ্জনাকে বলল হাসি মুখে। অঞ্জনা মাথা নেড়ে হ্যাঁ বলল। সর্বাণী চলে গেল। এখন অসহ্য চলছে। সর্বাণী তাদের 3 ভাইকে ফুটিয়ে দিচ্ছে দুবেলা। সুদেব কিছুতেই খেতে পারছে না। জগন্নাথ ঠাকুরকে ফোন করেছিল সে, বিকল্প কিছু আছে কি না। জগন্নাথ ঠাকুর বলেছেন হিন্দুদের এটা করতেই হয়। তবে সুদেব যদি নিয়ম না মানতে চায় তো শ্রাদ্ধ করারও দরকার নেই। আজকাল অনেকেই করে না। সুদেব এখন নিজের সঙ্গে লড়াই করছে। 2 দাদাকে বোঝাতে চেষ্টা করছে প্রিয় মানুষ মারা গেলে শরীরকে এইভাবে কষ্ট দেবার কোনো কারণ নেই। বাবার আত্মা আমাদের কষ্ট করতে দেখে যদি খুশি হন তাহলে বলতে হবে তিনি স্যাডিস্ট। কোনো পিতামাতাই চায় না তাদের সন্তান কষ্ট পাক। সারা জীবন বাপমাকে কষ্ট দিয়ে অত্যাচার করে মৃত্যুর পর অসহ্যের সব নিয়ম কঠোরভাবে পালন করলেই তাদের আত্মা শান্তি পেতে পারে না। আমরা যাকে ভালোবাসতাম তার মৃত্যুর পর অসহ্য পালন না করলে ভালোবাসা একটুও কমে যায় না। এসব যুক্তির উত্তরে বাসুদেব বলেছিল, ঠিকই, তবে মা যখন শুনবে আমরা ওসব করিনি তখন খুব দুঃখ পাবে। মা ঠাকুর দেবতা বিশ্বাস করে। এইসব নিয়ে তর্ক করলেও সুদেব শেষ পর্যন্ত হবিষ্যি খাচ্ছে। যদিও তার ফ্ল্যাটে বসে কি করছে তা জানা নেই। সেরকম দেখতে গেলে আজকাল তো অনেক সহজ করে নিয়েছে মানুষ। একসময় তো চা সিগারেট খাওয়া যেত না, নিজে রান্না করে খেতে হতো। নুন হলুদ দেওয়া চলতো না। সুবিধার জন্য যখন কিছু সমঝোতা করা হয়েছে তখন বাকিটা যদি চক্ষু লজ্জা বাঁচিয়ে কেউ করে তাহলে বলার কিছু নেই। কি ভাবছেন? অঞ্জনা জিজ্ঞাসা করল। না না, আপনি কিভাবে যাবেন? আমার তাড়া নেই, আপনি ডাক্তারের সঙ্গে কথা বলুন, তারপর একসঙ্গে ফিরব। আপনার কষ্ট হবে। এই, বেশি বেশি ভদ্রতা করবেন না তো। অঞ্জনার গলার স্বরে এমন একটা মিষ্টি আন্তরিকতা ছিল যা শুদ্ধদেবকে খুশি করল। এই সময় বাসুদেব আর সুরমা এলো। শুদ্ধদেব গেট পাশ এগিয়ে দিতেই সুরমা ভেতরে ঢুকে গেল একটাও কথা না বলে। বাসুদেব জিজ্ঞাসা করল, সর্বাণী এসেছিল? হ্যাঁ, এইমাত্র চলে গেল। মা কেমন আছে? আজ ভালো, অঞ্জনাও দেখে এসেছে। কথাটা খুব সহজ গলায় বলার চেষ্টা করল। বাসুদেব একটু অবাক হয়ে অঞ্জনার দিকে তাকালো। অঞ্জনা বলল, নমস্কার। লতায় পাতায় একটা আত্মীয়তার সূত্র আপনাদের সঙ্গে যদিও আমার আছে,
তা সেটার কথা না তোলাই ভালো। আপনাদের ছোট বোন সুরঙ্গমার পরিচিত আমি, সেই সূত্রে ওর সঙ্গে পরিচয় হয়েছে। আপনার বেশ দেখে বুঝতে পারছি, তবে আপনি কোনজন তা জানি না। আমি মেজ বাসুদেব। বলতে বলতে বাসুদেবের খেয়াল হলো, এর সঙ্গে তাহলে সুরঙ্গমা দাদা সম্বন্ধ করছিল। ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে দাদার মুখ সারা জীবন বন্ধ থাকবে। সে জিজ্ঞাসা করল, মা আমাদের খোঁজ করেনি? শুদ্ধদেব বলল, এখনো পুরো সেন্সে আসেনি। সর্বাণী বলছিল আর ঠেকিয়ে রাখা যাবে না, তখনই হবে মুশকিল। বাসুদেব আর চোখে অঞ্জনার দিকে তাকালো। অঞ্জনা বলল, আপনাদের কি বাইরে খাওয়া নিষেধ? বাসুদেব উত্তর দিল, হ্যাঁ, তবে চা খাওয়া যেতে পারে। শুদ্ধদেব বলল, আমার ইচ্ছে করছে না, তোমরা চাইলে খেয়ে এসো। বাসুদেব বলল, না না, আমার দরকার নেই। আপনি খাবেন? না, আপনাদের কথা ভেবেই বলেছিলাম। আমি চা খেয়ে বেরিয়েছি। ডাক্তারের সঙ্গে কথা বলে আশ্বস্ত হলো ওরা। প্রভূত উন্নতি হয়েছে মনোরমার। এরকম চললে দিন 7 মধ্যেই ছেড়ে দেওয়া যেতে পারে। বাসুদেব বলল, কিন্তু বাবার মৃত্যু সংবাদটা, ওটা বেশি জোর না করলে জানাবার দরকার নেই। তাহলে এখনো আমরা ওর কাছে যাব না? নাইবা গেলেন, মেয়েদের পাঠান। তাই তো যাচ্ছে, কিন্তু 7 দিনের মধ্যে ছাড়া পেয়ে বাড়িতে গেলেই তো সব বুঝে যাবে। তখন শ্রাদ্ধের সময় এগিয়ে আসবে। ঠিক আছে, 2 দিন যাক, আমিই বলবো ওকে। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বাসুদেব বলল, আমি প্রেসে যাব, কার্ড ডেলিভারি দেবে আজকে, নইলে নেমন্তন্ন করার সময় পাব না। আচ্ছা, নমস্কার, আবার দেখা হবে। বাসুদেবের যাওয়াটা একটু তড়িঘড়ি করেই। ওর প্রেস কোন দিকে তার হদিশ না দিয়ে চলে গেল। দিলে হয়তো একই সঙ্গে যেতে হতো তাকে। ওরা হাঁটছিল। হাসপাতাল থেকে বেরিয়ে অঞ্জনা বলল, আপনি তো বাড়ি ফিরবেন? হ্যাঁ। তাহলে আমাদের পথ আলাদা। আমি বাস ধরি এখান থেকে। এই যে বললেন একসঙ্গে ফিরব, তখন জানতাম না আপনাকে চা খেতে বললে আপনি ভাইয়ের সঙ্গে আমাকে পাঠাবেন। অঞ্জনা গম্ভীর গলায় বলল, আমরা তো এখনো মহাভারতের যুগে বাস করছি না, তাই না? কথাটা ভুলেই গিয়েছিল শুদ্ধদেব। বলল, আমি কিছু ভেবে বলিনি। আমি আশা করব আপনি যেন না ভেবে কথা না বলেন। আই এম সরি। ঠিক আছে, আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি যার কাছে গুরুত্ব চাই সে যদি আমাকে সেটা না দেয় তাহলে সহ্য করতে পারি না। আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ। এবার হেসে ফেলল অঞ্জনা। সামনে দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল, হাত নেড়ে তাকে থামালো সে। দরজা খুলে বলল, উঠে পড়ুন। শুদ্ধদেব উঠল। অকারণে ট্যাক্সিতে চড়তে তার গায়ে লাগে, এই কথাটা বলা যাবে না। সে ঠিক করল, অঞ্জনাকে নামিয়ে চোখের আড়ালে যাওয়া মাত্র ট্যাক্সি ছেড়ে দিয়ে বাসে চেপে বাড়ি ফিরে যাবে। আপনার মাকে আমার খুব ভালো লাগলো। ও, আপনি আবার কিছু মনে করছেন না তো? কি ব্যাপারে? এই যে আপনার মায়ের কাছে গিয়েছি, ওর প্রশংসা করছি, এটা আপনি না ভেবে বসেন মেয়েটা কি হ্যাংলা, গায়ে পড়া। ছি ছি, এ কি বলছেন? এখন সন্ধে পেরিয়ে গেছে। ট্যাক্সিটা ছুটে যাচ্ছিল। গলার স্বর পাল্টানো অঞ্জনার। আজকে গোবিন্দলালদাকে দেখতে গিয়েছিলাম। ওখানে আপনার ছোট ভাইয়ের বউর সঙ্গে আলাপ হলো। হ্যাঁ, আপনার ছোট বোন তো দেখলাম খুব খুশি। মনে হয় ওদের মধ্যে আবার ভাব হয়ে গেছে। খুব ভালো লাগলো। তাই নাকি? তাহলে আর ডিভোর্স করছে না? মনে হয় না। আচ্ছা, আপনার ভাইয়ের সঙ্গে যিনি হাসপাতালে এসে পাশ দিয়ে ঢুকে গেলেন, তিনি কে? অঞ্জনা জিজ্ঞাসা করল। আমাদের বড় বোন।
উনি কারোর সঙ্গে কথা বললেন না কেন? ও খুব সমস্যায় আছে, মন ভালো নেই। উনি কখন চলে গেলেন দেখতেও পেলাম না। শুদ্ধদেব কোনো কথা বলল না। ব্যাপারটা তার চোখেও পড়েছে। দেবব্রতর ঘটনা ঘটার পর থেকেই কিরকম বদলে গিয়েছে ওরা। অঞ্জনার বাড়ির সামনে ট্যাক্সি থামিয়ে শুদ্ধদেব বলল, আচ্ছা। আচ্ছা মানে? আপনি নামবেন না? এত রাত্রে? রাত কোথায়? 8টা তো বাজে। আপনি গ্রামে বাস করেন নাকি? অগত্যা নামতে হলো। পকেট নেই, হাতে একটা কাপড়ের থলে নিয়ে বেরিয়েছিল সে। তাতেই টাকা পয়সা আছে। ব্যাগটা খুলতেই অঞ্জনা বাধা দিল, আমি দিচ্ছি। শুদ্ধদেবকে সুযোগ না দিয়ে অঞ্জনা ভাড়া মিটিয়ে দিল। দরজা খুলে বসতে বলল অঞ্জনা। আলো জ্বেলে দরজা বন্ধ করে ভেতরে চলে গেল সে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল শুদ্ধদেব। তার এখন কি করা উচিত ভেবে পাচ্ছিল না। সুরঙ্গমা যে কাণ্ডটা করেছে তা ভাই এবং ভাইয়ের বউরা জেনে গেছে। ওরা আজ নিজের চোখে দেখে গেল অঞ্জনাকে। অথচ অঞ্জনার সঙ্গে এ ব্যাপারে তার কোনো কথাই হয়নি। বাবা মা মারা যাওয়ার পর 1 বছর নাকি এসব নিয়ে কথা বলা বা কাজ করা যায় না। 1 বছর বড় বেশি সময়। অঞ্জনা ফিরে এলো একটা হালকা নীল পাজামা এবং পাঞ্জাবি পরে। শুদ্ধদেবের বাড়ির মেয়েরা এমন পোশাক কখনো পরে না। দেখতে অন্যরকম লাগছিল অঞ্জনাকে। এই ভেতরে আসুন, আরাম করে বসা যাবে, অঞ্জনা ডাকল। অগত্যা উঠতে হলো শুদ্ধদেবকে। ভেতরে ঘরটা চমৎকার সাজানো। একটা বড় সোফা কাম বেড ছাড়া পালঙ্ক রয়েছে একপাশে। কি খাবেন বলুন? আমার তো এখন খাওয়া নিষেধ। বাইরে খাওয়া নিষেধ, তাই তো? হ্যাঁ। আমি কি বাইরে আছি এখনো? না মানে একটু চা খেতে পারি। আপনি আমার প্রশ্নে জবাব দেননি। শুদ্ধদেব তাকালো, তারপর বলল, আপনি ছাড়া আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে একা এত কাছাকাছি কথা বলিনি, কারো বাড়িতে যায়নি। অঞ্জনা কাছে এগিয়ে এলো। আমাকে খারাপ লাগবে না তো? না। সত্যি? হঠাৎ 2 হাতে অঞ্জনাকে জড়িয়ে ধরল শুদ্ধদেব। এই ধরার আগে তার মন প্রস্তুত ছিল না। জড়িয়ে ধরা মাত্র মনে হলো, এ কি করছি? তার হাত শিথিল হয়ে আসছিল। যতটা অবাক হয়েছিল ঠিক ততটাই বিভ্রান্ত হলো অঞ্জনা। সে জিজ্ঞাসা করল, কি হলো? না, কিছু না। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। কেন? শুদ্ধদেব জবাব দিতে পারল না, মুখ নিচু করে রইল। অঞ্জনা এবার 2 হাতে জড়িয়ে ধরল শুদ্ধদেবকে। কতটুকু পরিচয় আমাদের? আজ নিয়ে মাত্র 2 দিন, কয়েক ঘন্টার। তবু মনে হচ্ছে কত বছর ধরে পরস্পরকে জানি। তোমারও কি তাই হচ্ছে? তাহলে ক্ষমা চাইছ কেন? তুমি তো কোনো অন্যায় করনি। বলতে বলতে মুখ ফেরাতে গিয়ে শুদ্ধদেবের নগ্ন বুকের চামড়ার নোনতা স্বাদ অঞ্জনার ঠোঁটে লেগে গেল। সেই ঠোঁটের স্পর্শ পাওয়া মাত্র লক্ষ কদম্ব ফুল ফুটে উঠল শুদ্ধদেবের শরীরে। অঞ্জনা বলল, সারাদিনে অনেক ঘুরেছ না? একদম ঘেমে গিয়েছ। যাও, স্নান করে ফ্রেশ হয়ে নাও। একেবারে বাড়ি ফিরে গিয়ে করব। কেন? এটা কি তোমার বাড়ি নয়? অঞ্জনা হাত ধরে টানল, এসো। বাথরুমের দরজা বন্ধ করে শুদ্ধদেব একটু দাঁড়ালো। নানান রকমের সুদৃশ্য শিশিতে তরল গন্ধদ্রব্য রয়েছে, সাবানও অনেক রকম। সে একটা পাল্লা খুলল। বেশ কয়েকটা প্যাকেট, পাউডারের কৌটোর সঙ্গে ডেটলও রয়েছে। এত চমৎকার বাথরুমে স্নান করতেও আরাম। শুদ্ধদেবের মনে হলো এখন থেকে বাকি জীবনে তার কোনো দুঃখ থাকবে না।
হাসপাতালের বেডে মনোরমা চুপচাপ বসেছিলেন। তার মাথা কাজ করছিল না। একটু আগে ডাক্তার তাকে শেষবার দেখে শুনে বলেছে, বাহ, এখন আপনি প্রায় ভালো হয়ে গেছেন, একটু নিয়ম করে ওষুধ খাবেন, ওপর নিচ করবেন না। বড় ঘর হলে ঘরের মধ্যে নয়তো বারান্দায় সকাল বিকেল একটু হাঁটবেন, ব্যাস। ওরা কখন আসবে? এসে গেছে। আপনার ছেলেদের কথা বলছেন তো? হসপিটালের বিল পেমেন্ট করছে। শুনুন, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এখন মন স্থির করুন। বললে কি করা যায়? উনি তো বলেই যাচ্ছেন। আমরাও বলছি, শুধু ওষুধে তো কাজ দেবে না। তা দেখুন, মানুষকে তো একদিন মরতেই হবে। যে আগে এসেছে তারই আগে যাওয়া উচিত। আপনার হাজবেন্ডের যথেষ্ট বয়স হয়েছিল, তার উপর যদি তিনি জেনে শুনে ঘুমের ওষুধ প্রচুর পরিমাণে খেয়ে ফেলেন, তাহলে তো কিছু করার থাকে না। ডাক্তার বলেছিলেন। ঘুমের ওষুধ খেয়েছিলেন? শুধু খাননি, দরজা বন্ধ করে রেখেছিলেন। বলুন তো, এটা ছেলে মানুষই না? তারপর? আমরা অনেক চেষ্টা করেছি, পারলাম না। কবে? অনেক দিন হয়ে গেল। আপনি যেদিন এখানে এলেন সেদিনই। হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন মনোরমা। ডাক্তার এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। আপনি আমার মায়ের মতো। খবরটা শুনে আপনার খুব কষ্ট হবেই, কিন্তু আপনার ছেলে মেয়েদের কথা ভাবুন তো। ছেলেরা তো আপনার সামনে আসতেই পারছে না। আমি ওদের বলেছি আপনাকে বুঝিয়ে শান্ত রাখব। আপনাকে আমি আগেই রিলিজ করতে পারতাম, কিন্তু শ্রাদ্ধ শান্তি। উনি তো নিজের শ্রাদ্ধ করেই গিয়েছিলেন। আমি ঠিক জানি না ব্যাপারটা, তবে আপনি শক্ত হন। ডাক্তার চলে যাওয়ার পর স্থির হয়ে বসেছিলেন তিনি। তখনই মনে হলো লোকটা কি স্বার্থপর। কথা ছিল একসঙ্গে ট্যাবলেট খাওয়ার, কিন্তু হঠাৎ তার কী যে হয়ে গেল, নিজের ওপর কোনো দখল থাকলো না। আর সেই সুযোগে তিনি একা একাই ঘুমের ওষুধ খেয়ে ফেললেন। পুরুষ মানুষের স্বভাবই হলো মেয়েদের এইভাবে ঠকিয়ে যাওয়া। প্রথমে বৌমারা এলো, সঙ্গে বড় মেয়ে। ওরা নিয়ে যেতে এসেছে। মনোরমা জিজ্ঞাসা করলেন, তারা কোথায়? তাদের দেখছি না কেন? সর্বাণী বলল, ওরা বাইরে, আপনার ছোট ছেলে বাড়িতে অপেক্ষা করছে। মনোরমাকে হাঁটানো হলো না, হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তোলা হলো। গাড়ির ব্যবস্থা সুদেব করে রেখেছিল। গাড়িতে বসার পর বাসুদেব এগিয়ে এলো। সর্বাণী, তোমরা এই গাড়ি নিয়ে এগিয়ে যাও, আমরা পরেরটায় আসছি। বালিশটা মায়ের মাথার পেছনে তুলে দিও। মুণ্ডিত মস্তক মানুষটি যে তার মধ্যম পুত্র, তা বুঝতে পেরে মনোরমা দাঁতে দাঁত রাখলেন। বুক উপচে বাতাস বেরিয়ে এলো। পুরোহিত বিধান দিয়েছেন, বাপ নিজের শ্রাদ্ধ করলেও সন্তানের দায় থেকেই যায়। অতএব প্রচলিত প্রথা মতোই শ্রাদ্ধ করতে হয়েছে। শুধু সুদেব ব্যতিক্রম। সে হবিষ্যি করেছে, কিন্তু নাড়া হয়নি। মূল্য ধরে দিয়ে নিষ্কৃতি পেয়েছে। বাড়ির দরজায় গাড়ি দাঁড়াতেই সুদেব বেরিয়ে এলো চেয়ার নিয়ে। তিন ছেলে মনোরমাকে চেয়ারে বসিয়ে নিয়ে এলো উপরে। তিনজনই হাঁপাচ্ছিল। ঘরের মাঝখানে পৌঁছে ওরা চেয়ার নামালো, এবং তখন মনোরমা হু হু করে কেঁদে উঠলেন। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে, কথা খুঁজে পাচ্ছে না। চেয়ারে বসে দুহাতে মুখ গুজে কাঁদতে লাগলেন মনোরমা। বাসুদেব বলল, মা, শান্ত হও, আমরা তো আছি, তুমি কোনো চিন্তা করো না। মনোরমার কানে কোনো কথা ঢুকছিল না। ওরা তাকে চেয়ার থেকে তুলে খাটে শুয়ে দিল। ডাক্তারের নির্দেশ অনুযায়ী স্বপ্না দুটো ওষুধ খাইয়ে দিল জোর করে, যার একটা মনোরমাকে কিছুক্ষণ ঘুমের শান্তি দেবে। বাইরে বেরিয়ে এসে সুদেব জিজ্ঞাসা করল, আচ্ছা, আমাকে দেখে কি মা আপসেট? বাসুদেব বলল, কি জানি।
আসলে কথা বলার সুযোগ পেলে বুঝিয়ে বলতে পারতাম কেন আমি মাথা কামাইনি। সুদেব মাথা নাড়ল। স্বপ্না ঝাঁঝিয়ে উঠল। থামো তো, মা মরছেন নিজের জ্বালায়, তোমার কথা এখন ভাবার কোনো সুযোগই নেই। এই ঘরে ঢোকা মাত্র বাবার কথা মনে পড়ছে ওর। বাসুদেব বলল, এখন কথা হলো মাকে তো একা এখানে রাখা যাবে না। সর্বাণী বলল, দিনরাতের আয়ের কথা বলেছিলাম। দাদা বললেন রাতের বেলায় দরকার নেই, দিনের বেলায় রাখলেই হবে। এখনো সে এলো না কেন কে জানে। শুদ্ধদেবী ছুটোছুটি করে আয়াদের সেন্টার থেকে একজনকে নিয়ে এলো। সে সকাল 7টা থেকে সন্ধে পর্যন্ত মনোরমার দেখাশোনা করবে। বিকেল 3টে নাগাদ ঘুম ভাঙল মনোরমার। ঘুমের আমেজ তখনও শরীরে। তিনি চোখ ফেরালেন, দেখলেন ইজি চেয়ারটায় কেউ একজন বসে আছে। প্রথমে ভাবলেন চোখের ভুল, তড়িঘড়ি উঠে বসলেন এবং তখনই তার গলা থেকে স্বর ছিটকে বের হলো, কে কে তুমি? মেয়েটি ধড়মড়িয়ে উঠে এলো। আমি আমি আপনার আয়া। আয়া? ওখানে বসেছ কেন? কেন বসেছ? চেয়ারটা খালি ছিল তাই? না, কখনো ওখানে বসবে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন। শান্ত হতে সময় লাগলো, বুক ধড়ফড় করছিল। আয়াটা ভালো, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত তিনি বললেন, থাক। নিজেকে প্রশ্ন করলেন মনোরমা, অত উত্তেজিত হলেন কেন তিনি? যার শ্রাদ্ধ হয়ে গিয়েছে তার কেন এত টান থাকবে সংসারের প্রতি? ওই চেয়ারটা তো সংসারেরই অঙ্গ। একজন নিত্য ব্যবহার করত বলে ওটা সেই মানুষের চেয়ার, এমন ভাবনা তো সংসারী মানুষেরাই ভাবেন। আজ বাদে কাল যখন তিনি থাকবেন না, তখন তো কেউ এসব নিয়ে মাথা ঘামাবে না। আর কার কথা ভাবছেন তিনি? একজন স্বার্থপর মানুষের জন্য এত ভেবে কি লাভ? একটু বাদেই 2 বৌমা ও বড় মেয়ে এলো। ছোট এখন হাসপাতালে। স্বপ্নাই বলল, ওর আজ অপারেশন হয়েছে মা। অপারেশন? কেন? স্বপ্না সর্বাণীর দিকে তাকালো। সর্বাণী বলল, এতদিনে জামাইয়ের মতি হয়েছে বাচ্চা কাচ্চার জন্য, অপারেশনটা সেই কারণেই। মনোরমা কিছু বললেন না। সুরমাই তাকে চা খাইয়ে দিল। মনোরমার মনে পড়ল এরকম দৃশ্য এই ঘরে আগে দেখেছেন কিনা। হঠাৎ স্বপ্না জিজ্ঞাসা করল, মা, আপনার বড় বৌমাকে পছন্দ হয়েছে? বড় বৌমা? বা, আপনাকে দেখতে হাসপাতালে গিয়েছিল। ঝাপসা ঝাপসা একটা মেয়ের মুখ চোখের সামনে এলো। বললেন, ও, ওদের কি বিয়ে হয়ে গিয়েছে? আমাকে কেউ বলেনি তো। সুরমা বলল, আশ্চর্য, তোমার এই অবস্থা, বাবার কাজ সবে মিটল, এর মধ্যে কখনো বিয়ে হতে পারে? ওরা ঠাট্টা করে বড় বৌমা বলে ডাকছে। সর্বাণী বলল, না, ঠাট্টা আর নেই দিদি। দাদা আজকাল সন্ধেবেলায় হাসপাতাল থেকে বেরিয়ে 11টা নাগাদ বাড়ি ফিরছে। সুরমা বলল, তাতে কি প্রমাণ হয়? স্বপ্না বলল, আগে দাদা ঘেমে নিয়ে বাড়ি ফিরত, এখন দেখলেই বোঝা যায় সন্ধ্যের পর স্নান করেছে, গা থেকে পারফিউমের গন্ধ পাওয়া যায়। সুরমা মাথা নাড়ল। শুনেছি সে মেয়ে একা থাকে, চাকরি করে। না, ওখানে গিয়ে চান করে আসা ঠিক নয়। আমি ভাবতে পারছি না ওই মানুষ শেষ বয়সে এই কাণ্ড করবে। এই সময় শুদ্ধদেব ঘরে ঢুকতেই স্বপ্না নেমে গেল খাট থেকে। সর্বাণী আয়ের সঙ্গে অনাবশ্যক কথা বলতে আরম্ভ করল। মনোরমা বড় ছেলেকে ডাকলেন। শোন। শুদ্ধদেব এগিয়ে এলো। বলো। বিয়ে যদি করার ইচ্ছে হয় তাহলে করে ফেল। সুরমা বলল, এখন কি করে সম্ভব? আরেকটা বছর যাক। মনোরমা মাথা নাড়লেন শুয়ে শুয়ে।
মূল্য ধরে দিস পুরুতের কাছে, তাহলে সব কিছু করা যাবে। টাকা দিলে কি না হয়। শুদ্ধদেব কোনো কথা বলল না। আজ অঞ্জনা এখানে আসতে চেয়েছিল, কিভাবে যে ওকে কাটাতে হয়েছে তা সেই জানে। এসব সমস্যা আগে তার ছিল না। সন্ধেবেলায় এই ঘরে সবাই বসেছিল। সর্বাণী নিষেধ করেছিল মনোরমাকে কথা বলতে। শেষ পর্যন্ত ওর মেয়ে রত্নাপ্রিয়া সত্যি কথাটা বলল। তুমি বলছো কথা না বলতে, অথচ সবাই মিলে এই ঘরে রয়েছ। তোমরা না থাকলে ঠাম্মা কথা বলার সুযোগই পাবে না। সুদেব বলল, ঠিক বলেছিস, দাদা ও ঘরে যাক, আমরা যে যার ঘরে ফিরে যাই। রাত্রে খাওয়া সামান্য, সেটুকু খাইয়ে আয়া চলে গেল। এ ঘরে দ্বিতীয় খাট নেই। শুদ্ধদেব ঠিক করল নিচে মেঝেতে বিছানা করে নেবে। সে মায়ের দিকে তাকালো। মা চোখ বন্ধ করে শুয়ে আছেন। একটু রোগা দেখাচ্ছে ওকে। বাবা বেঁচে থাকতে যে শাড়ি পরতেন, মার সেই শাড়ি এখন পরনে। তখনই জমি থেকে রং উধাও হয়েছিল, এখন অসুবিধেও হচ্ছে না। রাত্রে খাওয়া দাওয়া করে আলো নিভিয়ে শুদ্ধদেব যখন শুয়ে পড়ল, তখনও মনোরমা ঘুমিয়ে। অনেক অনেক রাতে ঘুম ভেঙে গেল মনোরমার। বুকের ভেতরটা কিরকম চাপ চাপ অনুভূতি। তিনি চোখ খুললেন। হালকা নীল আলো জ্বলছে ঘরে। এই আলোটা ভারী পছন্দের ছিল একসময়, কিন্তু বুদ্ধদেব পছন্দ করতেন না। বলতেন ঘুমাবার সময় অন্ধকার থাকা ভালো। চোখ বন্ধ করে ঘুমাবো, আবার ঘরেও আলো জ্বেলে রাখবো, এ আবার কি। মনোরমা হাত বাড়াতেই পাশ বালিশটাকে পেয়ে গেলেন। নরম লম্বা বালিশটাকে অনুভব করতেই কিরকম একটা কাঁপুনি শরীরে ছড়ালো। বুদ্ধদেব আর পৃথিবীতে নেই। ধর্মরে উঠে বসলেন তিনি। চারপাশে তাকিয়ে দেখলেন সব ঠিকই আছে, আগে যেমন ছিল। শুধু ঘরের মেঝেতে বিছানা পেতে ঘুমোচ্ছে শুদ্ধদেব। ফ্যালফ্যাল করে বড় ছেলের দিকে তাকালেন তিনি। বালিশে মুখ গুজে পরম শান্তিতে ঘুমোচ্ছে। মাথা কামানো থাকায় মুখের চেহারায় পবিত্র ভাব এসেছে। ও সংসারে হতে চেয়েছে শেষ পর্যন্ত। হোক, দেরিতে হলেও মানুষ যদি নিজের জায়গা খুঁজে পায় তাহলে পাক না। নিঃশ্বাস নিতে গিয়ে চাপটাকে আবিষ্কার করলেন বুকে। এটা অবশ্য তেমন কিছু নয়। ডাক্তার বলেছেন ভাবনা চিন্তা না করতে। বেশি ভাবলে এমন হওয়ার সম্ভাবনা থাকে। না, তিনি কিছুই ভাববেন না এখন থেকে। কার জন্য ভাববেন? যে লোকটার কথা সারা জীবন বিনা প্রতিবাদে মেনে নিলেন, নিজের শ্রাদ্ধটাও তিনি যার পরামর্শে করলেন, সেই মানুষটা অমন স্বার্থপরের মতো তাকে ফেলে যদি চলে যেতে পারে, তাহলে ভাবনা কার জন্য? নিজের জন্য তার ভাবতে বয়ে গেছে। এই তো কয়েক সপ্তাহ ধরে প্রায় মৃত্যুর মুখ থেকে লড়াই করে ডাক্তাররা তাকে ফিরিয়ে আনল। তিনি তো মরেও যেতে পারতেন, অথচ মরলেন না। কোথায় যেন পড়েছিলেন, মেয়েদের প্রাণ নাকি কই মাছের মতো। কথাটা তো তার ক্ষেত্রে একেবারে সত্যি হয়ে গেল। এই সংসারে বীতশ্রদ্ধ হয়ে নতুন কিছু পাওয়ার আশা না থাকায় বুদ্ধদেব চলে যেতে চেয়েছিলেন তাকে সঙ্গে নিয়ে। ছেলে মেয়েদের আচরণ তাকেও আহত করে যাচ্ছিল। তিনি তাই রাজি হয়েছিলেন। কিন্তু হাসপাতালে শুয়ে কি দেখলেন? ওরা দুবেলা তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে বাঁচাবার চেষ্টা করেছে। এমনকি বাড়িতে নিয়ে আসার পরেও তার চারপাশ ঘিরে থেকেছে, যাতে একটু কষ্ট না হয়। এটা কম পাওয়া? ওদের চেহারার এই দিকটা তো বুদ্ধদেব দেখেননি। ওই যে বড় ছেলে, তাকে একা শুতে দেবে না বলে মেঝেতে বিছানা করে ঘুমোচ্ছে। তাকে না ভালোবাসলে কি ও এই কষ্টটা করত? তার মনে হলো বুদ্ধদেবের দোষ ছিল। নিজের গাম্ভীর্য নিয়ে তিনি থাকতে চাইতেন। গণ্ডির বাইরে বেরিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারেননি কখনো। ওরা এ ঘরে এলে প্রথমে তার সঙ্গেই কথা বলতো, বুদ্ধদেবের সঙ্গে নয়।
ওরা যে তাকে বেশি আপন মনে করত, সেটা কি বুদ্ধদেবের পছন্দ হতো না? এত রাত্রে মনোরমার মনে হলো বুদ্ধদেব শুধু নিজের কথাই ভাবতেন, আর সারা জীবন সেই সব ভাবনা তিনি তার উপর চাপিয়ে গিয়েছেন। আর বালিকা বয়সের অভ্যেসে তিনি তা মেনে নিয়েছেন। স্বামীর ইচ্ছের বিরুদ্ধে তিনি কখনো যাননি। অথচ এটাও ঠিক, মানুষটা খারাপ ছিল এ কথা তিনি কখনো বলতে পারবেন না। যদি সেই রাত্রে ওরা দরজায় শব্দ না করত, তাহলে এখন তিনি কোথায় থাকতেন? বুদ্ধদেব এখন কোথায় আছেন? কোথাও নেই। শ্রাদ্ধ শান্তির পর তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা এবারের কেউ করছে না। এই ঘরের বাইরে কারো স্মৃতিতে তিনি আদৌ তেমন করে বেঁচে আছেন বলে মনে হয় না। আর কয়েকটা দিন বাদে তিনি সম্পূর্ণ মুছে যাবেন। সেই রাত্রে ট্যাবলেটগুলো খেলে তারও অবস্থা এই রকম হতো। এখন বিছানার একপাশে বসে মনোরমার মনে হলো তিনি ভুল করতে যাচ্ছিলেন। সেই রাত্রে ছেলেমেয়েরা এসে দরজা খুলিয়ে তাকে বাঁচিয়েছিল। তারপর তার হৃদযন্ত্রের অসুখ দ্বিতীয়বার রক্ষা করল। নইলে কে জানে, ছেলেমেয়েরা চলে যাওয়ার পর সেই রাত্রে বুদ্ধদেবের সঙ্গে চুক্তিমতো তাকেও ঘুমের ওষুধ খেতে হতো। সংসারে থাকতে হলে কিছু কিছু খারাপ অভিজ্ঞতা তো হবেই, আবার তার উল্টোটাও যে হয় সেটা না ভাবলে চলবে কেন? হ্যাঁ, ছোট মেয়ে প্রায় অকারণে ডিভোর্স করতে চাইছিল। যেহেতু বুদ্ধদেব ওকে একটু বেশি স্নেহ করেন, তাই ওর আবদার মেনে নিয়েছিলেন। অথচ মেনে নেওয়ার জন্য দুঃখও কম পাননি। সেই মেয়ের সঙ্গে স্বামীর ভাব করিয়ে দিলেন ভগবান ওই অ্যাক্সিডেন্ট করিয়ে। ওদের যদি বাচ্চা হয় তাহলে কি সেটা খুব আনন্দের হবে না? ছোট খোকা মদ খায়, অফিসের ফ্ল্যাটে চলে যেতে চেয়েছে, কিন্তু ওর মনে কোনো পাপ থাকলে মদ খাওয়া অবস্থায় তার ঘরে এসে ওইভাবে কান্নাকাটি করতো না। বাবা মা নিজের শ্রাদ্ধ করছে তাতে কোনো গুরুত্ব না দিয়ে অফিসে চলে যেতে পারত। ওর বউকে দুবেলা হাসপাতাল পাঠাতো না। এগুলো বুদ্ধদেব কি কখনো বুঝতেন? এতদিন বাদে বড় ছেলের বিয়েতে মতি হলো। অত ভালো মেয়ে ওকে পছন্দ করল, বুদ্ধদেব দেখে যেতে পারলেন না। ডিভোর্সি বলে কোনো মেয়ে খারাপ হবে কেন? বরং দ্বিতীয়বার সংসার করতে এসে সে অনেক বেশি যত্ন নেবে। মনোরমা আর বসে থাকতে পারছিলেন না। ধীরে ধীরে বালিশে মাথা রাখলেন। তার চোখে ঘুম আসছিল না, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। তিনি পাশ বালিশের দিকে ফিরলেন। ওপাশটা ফাঁকা। বেশিরভাগ রাতেই বুদ্ধদেব তার দিকে পেছন ফিরে শুতেন। ওর পিঠটা দেখতে পেতেন তিনি। সেটাই ঘরটাকে আড়াল করে রাখত। এখন সামনের দেওয়াল পর্যন্ত দৃষ্টি যাচ্ছে। বুকের চাপটা আরো বাড়ল তার, এবং তারপরই তার নাক কুঁচকে উঠল। প্রতি রাত্রে শোয়ার সময় তিনি পাশ ফিরলেই এক গন্ধ পেতেন, 50 বছরের চেনা গন্ধ। চিরটা কাল একটা কবিরাজি তেল মাথায় মাখতেন বুদ্ধদেব। হালকা মিষ্টি গন্ধ ছিল তেলটায়, কিন্তু সেটা ছাপিয়ে ওর শরীর থেকে বেরিয়ে আসা নোনতা গন্ধ মাঝে মাঝেই নাকে লাগত। মনোরমা মাঝে মাঝে বলতেন, শোয়ার আগে গা ধুয়ে শোবে তুমি। বুদ্ধদেব বলতেন, ওই দিকে মুখ করে শো। আজ না তেল না সেই শরীরের গন্ধ মনোরমার নাকে এলো। তিনি মাথা তুললেন। এই খাটে নতুন বিছানায় চাদর পাতা হয়েছে। বালিশগুলোর ও আরও নতুন। বুদ্ধদেব মারা যাওয়ার পর ওরা বিছানাটাকে নতুন করে দিয়েছে। সেই চেনা গন্ধটা বিছানা থেকে উধাও। হঠাৎ চোখ উপচে জল বেরিয়ে এলো। বুকের মধ্যে সেই অভ্যস্ত গন্ধের জন্য যে আকুলতা শুরু হলো, সেটা ক্রমশ কখন যে পাথর হয়ে গেল মনোরমা জানতেই পারলেন না। সকালবেলায় শুদ্ধদেবের চিৎকারে জড়ো হওয়া ছেলে মেয়ে বউয়েরা দেখল মনোরমার ঠোঁটের এক পাশ দাঁতের তলায় চাপা, বাঁ হাত প্রসারিত,
যেখানে বুদ্ধদেব শুয়ে থাকতেন। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজনের অষ্টম ও শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।